ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজনীন মুন্নি। ভারতে বাংলাদেশের সহকারী কমিশনে হামলা আর বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর্জির জের ধরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতারা বিবৃতি দিয়ে এইসব ঘটনার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন কর্মসূচিও ঘোষণা করেছে। এর আগে সংবিধান সংস্কার, রাষ্ট্রপতির পদত্যাগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ বেশ কয়েকটি ব্যাপারে রাজনৈতিক দল, ছাত্র সমাজ আর সরকারের মধ্যে এক ধরনের মতপার্থক্য দেখা গেলেও সরকার গঠনের 4 মাস পর ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলা এবং ভারতের গুজবের প্রতিবাদে দেশের সবাই এখন এক। রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের পাশাপাশি আজ মঙ্গলবার ত্রিপুরার বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদপত্র হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতের হাই কমিশনার বলেছেন, তারা সত্যিকার অর্থে একটি গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক চায়, যে সম্পর্ককে শুধু একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে চায় না তারা। তবে এমন বক্তব্যে কতখানি দুই দেশের সম্পর্ক সহজ করবে তার সময়ই বলে দিবে। এমন পরিস্থিতিতে ভারতের আগ্রাসনের মতো দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জানা গেছে, আগামীকাল বুধবার রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার দেশের ধর্মীয় নেতাদের সঙ্গেও বসবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ সব জায়গা থেকেই বারবার জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু কিভাবে, কেমন করে হতে পারে এই ঐক্য? এর আগে 71 এবং 90তেও জাতীয় ঐক্যের একটি সুযোগ তৈরি হয়েও তা শেষ পর্যন্ত হয়নি। এবার কি সম্ভব হবে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং সহপরিবার কল্যাণ সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক, আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং স্বাগত জানাই। রাজকাহনে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা। শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে। যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, এর মধ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং আগামীকাল থেকেই সেই বৈঠক শুরু হবে। জাতীয় ঐক্য বিষয়টা কি যে সবার ঐক্যমতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে এমন মনে করছেন কিনা, নাকি আসলে সবাইকে নিয়ে এমন একটা দলীয় কাঠামো তৈরি করা হবে যার ভিত্তিতে দেশ চলবে? দেখেন, আমি প্র্যাকটিক্যালি মনে করি এই 100 দিনের সরকারের সাফল্য একটাই, সরকার 100 দিন পার করেছে। এই উপদেষ্টা পরিষদে পলিটিক্যাল এলিমেন্ট খুব কম ছিল এবং অনেকগুলো প্রবলেম যেটা ফেস করতে হতো পলিটিক্যালি, আমি মনে করি অনেক ক্ষেত্রে সেটা পলিটিক্যালি করা হয়নি, সেটা মব লিড হয়েছে, মবকে উৎসাহিত করা হয়েছে এবং মবের কথা মতো করা হয়েছে। এখন মব হচ্ছে মবোক্রাসি এবং এটা একটা সিচুয়েশন, যে থমাস হবস তার বইতে বলছে ওয়ারি, WARRE, ওয়ারি সিচুয়েশন, অ্যানার্কি, যেখানে সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ করবে, সবাই যুদ্ধ চাবে। তো বাংলাদেশের যে তরুণরা এই মহান আন্দোলন করেছে, বিপ্লব তাদের রক্তে ঢুকে গেছে। এখন তারা পুনঃপৈণিক বিপ্লব করার একটা তাদের মধ্যে তাড়না বাসনা আছে। সেই ক্ষেত্রে আমাদের নাইবার হিসাবে কৌটুল্য 2300-2600 বছর আগে বলে গেছে, ইয়োর নাইবার ইজ ইউর বেস্ট এনিমি। তো ডেফিনেটলি বাংলাদেশে ভারত বিরোধিতা একটা চমৎকার পলিটিক্যাল কার্ড। সবাই দ্রুত এটাতে খুব উৎসাহিত হয়, খুব আন্দোলিত হয়, খুব উৎসাহিত হয়ে এই বিষয়ে কথা বলে। এই কথাবার্তাগুলোর মধ্যেই দুই পক্ষে একটা খারাপ ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি, একটা ওয়ার সিচুয়েশন টাইপ মনে হচ্ছে, একটা পিস কিপিং মিশন। হাস্যকর কথাবার্তা, কিন্তু একেবারে হাস্যকর না। কারণ হচ্ছে এই ধরনের কথাবার্তা যখন শুনতে পাচ্ছি, কিছুদিন আগে আমাদের হিউম্যান রাইটস, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিটি, তারা বাংলাদেশে পার্মানেন্ট অফিস করতে চেয়েছিল বলে গুজব আসছিল। তারা কিন্তু কনফ্লিক্ট জোনেই পার্লামেন্ট অফিস করে। ইটস নট এ গুড সাইন, এটা ব্যাড সাইন। বাংলাদেশ 16 থেকে 18 কোটি লোক কোনো কনফ্লিক্ট জোন এফোর্ড করতে পারে না। বাট যখন আমাদের স্বাধীনতার প্রশ্ন আসবে, বর্ডারের প্রশ্ন আসবে, তখন ডেফিনেটলি আমরা রক্ত দিতে কোনো পিছপা হব না। স্বাধীনতা, সার্বভৌমত্বে কি আসলেই দাগ পড়েছে? বর্ডারে কি কোনো এনক্রোচমেন্ট হচ্ছে, চেপে ধরা হচ্ছে বাংলাদেশকে? ততক্ষণ পর্যন্ত কেন আমরা একবারে যুদ্ধ যাব? ওয়ার ইজ নট এ ওয়াইজ মুভ। মানে যুদ্ধের কথা কেন চিন্তা করছে? এটা তো অনেক বড় জিনিস, পরের জিনিস, অনেক কিছুর পরে, কিন্তু এখন কি যে পরিস্থিতিটা চলছে সেটা কি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাওয়ার মতো পরিস্থিতি কি আসলেও মনে হয়?
ডেফিনেটলি 5 তারিখে একটা চেঞ্জ অফ পাওয়ার ড্রামাটিক হয়েছে। ইটস ড্রামাটিক ফর ইন্ডিয়া। ইন্ডিয়া স্বীকার করেছে, জয়শঙ্কর বলেছে চেঞ্জ হ্যাপেন অ্যান্ড সামটাইমস ইট হ্যাপেন ড্রামাটিক্যালি, উই হ্যাভ নো আদার অপশন বাট টু অ্যাকসেপ্ট ইট। ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করতে হবে যে একটা চেঞ্জ অফ পাওয়ার হয়েছে, এবং যেই ক্ষমতা থাকবে ভারতকে তার সাথেই সম্পর্ক রেখে পারস্পরিক সম্পর্ক রাখতে হবে। এবং ইনফ্যাক্ট ডক্টর ইউনূসকে তো ভারত রীতিমতো স্বাগতম জানিয়েছিল প্রথম থেকে। বাট তারপরে ঘটনা প্রবাহগুলো যেটা আমরা দেখছি, যে ভিসা প্রথমে সাময়িক বন্ধ, তারপরে অলমোস্ট পার্মানেন্ট বন্ধ, এবং মেডিকেল ভিসাও এখন খুবই লিমিটেড হয়ে যাচ্ছে। 30 লাখ লোক যেত, 10 লাখ লোক ট্রিটমেন্টের জন্য যেত, এবং এটাকে কেন্দ্র করে দুই পাশের বর্ডারে কিন্তু হিউজ একটা বিজনেস এন্টারপ্রাইজ গড়ে উঠেছিল দুই পাশেই। এই দুই পাশের বর্ডারের লোক তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্ডিয়া থেকে অনলাইনে অথবা হাতে করে মাল নিয়ে অনলাইনে বিক্রি করতে, এরকম বহু ছেলেপেলে আমাদের এন্টারপ্রেনার ছিল, তারা ক্ষতিগ্রস্ত তীব্রভাবে। এবং এই ট্যুরিস্ট ব্যবসাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক সাপোর্ট এজেন্সি ছিল। ইনফ্লেশন বেড়ে যাবে যেহেতু বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে জিনিসগুলো আমরা কম দামে ভারত থেকে আনতাম, সেই জিনিসগুলো এখন বাইরে থেকে বেশি দামে বেশি সময় নিয়ে আসতে হবে। একটা দুর্ভিক্ষের আশঙ্কা বিভিন্ন মুখে শোনা যাচ্ছে। এবং যদি কোনো কারণে একটা ক্রাইসিস সিচুয়েশন চলেই আসে, যেটা অ্যাভয়েডেবল হলে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, তবে হ্যাঁ দেশের মর্যাদার প্রশ্ন হলে আমি বলবো অ্যাভয়েড করার দরকার নেই, আমরা সবাই মিলে লড়াই করব, কিন্তু ওইটার প্রয়োজন আছে কিনা। যদি কোনো কারণে একটা ওয়ার সিচুয়েশন হয়, বাংলাদেশের ফ্লাইট কোন দিক দিয়ে যাবে, মানে আমি ঠিক এই প্রশ্নগুলোর উত্তর কখনো পাই না। যারা খুব উত্তেজিত হয়ে অনেক কিছু বলে, তারা কি এতদূর পর্যন্ত চিন্তা করে যে আমাদের ফ্লাইটটা ভারতের উপর দিয়ে যেতে হয়? ইউ মে ওয়ান্ট টু অ্যাভয়েড ইউর এনিমি বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার। অটল বিহারী বাজপেয়ী সেই মানে RSS এর থিঙ্ক ট্যাঙ্ক লিডার, পাকিস্তান বিরোধিতা দিয়েই তার রাজনীতি শুরু হয়েছে, শেষ হয়েছে। প্রাইম মিনিস্টার হয়ে প্রথম কাজ করলেন, লাহোর মুখে একটা ডাইরেক্ট বাস করলেন, এবং ওই বাসে উনি প্রথম লাহোরে গেলেন। সেখানে একটা মেয়ে তাকে বলল যে আপনি তো অবিবাহিত, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি যদি আপনি কাশ্মীর আমাদেরকে দিয়ে দেন। উনি বললো আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি যদি পাকিস্তান ভারতের সাথে মার্জ হয়ে যায়। অর্থাৎ ওনার হোল লাইফের ফিলোসফি যেটাই থাকুক, যখন উনি প্রাইম মিনিস্টার হয়েছে, উনি কিন্তু নাইবারদের সাথে সুসম্পর্ক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে, বাংলাদেশকেও ভারতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। এবং এতে লাভ ক্ষতির হিসাব করলে দেখা যাবে যে ভারতের জন্য নাইবারশিপের আরও অনেক অপশন আছে, আমাদের জন্য নাইবারশিপের আর কোনো অপশন নাই। তো আমি পার্সোনালি যেটা মনে করি, রাজনীতিবিদ বা স্টেটসম্যানের কাজ কিন্তু ঠিক জনগণকে উত্তেজিত করা না, জনগণকে শান্ত করা। ভারতের সাথে সমস্যার সমাধান হবে টেবিলে, আলোচনায়, এবং সে আলোচনায় কূটনীতিক থাকতে হবে, এক্সপার্ট ডিপ্লোম্যাট থাকতে হবে, নেগোশিয়েটর থাকতে হবে। ঠিক ছাত্র জনতার হুঙ্কার দিয়ে পৃথিবীর কোনো ফরেন পলিসি পজিটিভ দিকে গেছে এমন কোনো নিদর্শন আছে বলে মনে হয় না। এবং আমাদের সংকটও আসলে কোন দিকে যাচ্ছে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। আমাদের সাথে জুনায়েদ সাকিয়া আছেন, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। ছাত্র জনতার হুঙ্কারে আসলে ফরেন পলিসি বা দুই দেশের ডিপ্লোমেসি কোনো কিছুই প্রভাবিত করে কিনা, হয় কিনা, নাকি সম্পর্ক আরও বেশি দূরত্ব বাড়তে থাকে, এটা এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সবাই আমরা যে জায়গা থেকে প্রতিবাদের জায়গা দেখছি, প্রতিবাদ করার মতো অনেক কিছু তৈরি হয়েছে, কিন্তু দুই দেশের মধ্যে আসলে সম্পর্কের জায়গাটা আমরা কোথায় নিয়ে যেতে চাই শেষ পর্যন্ত আমরা সেটা ভাবছি কিনা। ধন্যবাদ আমার সমালোচকদের সালাম শুভেচ্ছা সবাইকে যারা দেখছেন। আমার মনে হয় যে পুরো বিষয়টা তো ভারতের দিক থেকে একটা তাদের 5ই আগস্ট পরবর্তী যে পরিবর্তন বলেন সেইটাকে এখন পর্যন্ত গ্রহণ করতে না পারার সমস্যা। মানে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি ঘটবে এটা ভারত ডিটারমিন করতে চায়। বাংলাদেশের মানুষ ভোট না দিয়ে ওনাদের স্বার্থে ক্ষমতায় একটা দল একটা সরকারকে রাখবে, কারণ এটা ভারত চায় এবং সেটা ভারতের জন্য ভালো। মানুষের ভোট থাকলো কি থাকলো না, বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারলো কি পারলো না, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই অ্যাপ্রোচটাই কিন্তু কাজ করেছে। নাহলে আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানে একটা সরকার জবরদস্তি করে ক্ষমতায় ছিল, একটা ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দিয়েছিল, সেটার বিরুদ্ধে জনগণ লড়াই করে একটা অভ্যুত্থান ঘটিয়ে সেই সরকারকে উৎখাত করেছে। তো এটা তো এখন পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা দেশেরই অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের একটা আন্তর্জাতিক প্রভাব থাকে, কিন্তু এটা তো প্রাইমারিলি একটা আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন। তো সেই পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারছেন না, এবং সেটা তার নানান রকম প্রকাশ আছে। সেটা অফিশিয়ালি তারা না বললেও কিছুটা অফিশিয়ালিও বলেছেন, অফিশিয়ালি স্টেটমেন্টও দিয়েছেন তারা নানা ইস্যুতে, আবার আনঅফিশিয়াল নানান রকম অ্যাপ্রোচে বোঝা যাচ্ছে।
এখন সমস্যাটা তো তাদের দিক থেকে তৈরি হচ্ছে প্রধানত। আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ পরিষ্কার শুরু থেকে বলছেন, আমাদের গভর্নমেন্টও বলছে যে আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা সুসম্পর্ক চাই। আসলে কথাটা সুসম্পর্ক হওয়া উচিত, এবং সেইটা হবে পারস্পরিক মর্যাদা, অধিকার, ন্যায্যতার ভিত্তিতে। এখন এই জায়গাটা যদি আপনি মানে অ্যাকসেপ্ট করতে রাজি না থাকেন, তাহলে তো সমস্যা মানে তৈরি করতে থাকলে আমাদের বাংলাদেশের সামনে করণীয় থাকে বারবার এই চেষ্টাটা করতে থাকা, কিন্তু নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে, নিজেদের অধিকার এবং ন্যায্যতার প্রশ্নে কোনো ছাড় না দেওয়া। কারণ ওইটাই আমাদের জনগণের উইল, জনগণের আকাঙ্ক্ষা যেটা, সেটার উপরে সেটাই শক্তি, সেটাই আমাদের জাতীয় ঐক্যের জায়গা। ওই জায়গাটাকে আমাদের দাঁড়িয়ে আমরা আমাদের মর্যাদার প্রশ্নে করতে থাকবো। ভারত এতদিন যেভাবে বাংলাদেশকে ট্রিট করে এসছে, যে ধরনের মানে এখানে প্রভাব বিস্তার করে এসছে, এবং তাদের একটা অত্যন্ত বলা চলে যে পুতুল সরকার বসিয়ে, কারণ তার যে মানে তার প্রমাণটা ওই সরকার নিজে দিয়েছে তার অ্যাকশনের মধ্যে দিয়ে। তো সুতরাং আমি মনে করি যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক প্রয়োজন, যেমন আমাদের সাথে ভারতের সুসম্পর্ক প্রয়োজন। এটা পারস্পরিক, আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, কিন্তু বলটা ভারতের কোর্টেই। কারণ বাংলাদেশ ভারতের জন্য কিছুই করছে না, এবং বাংলাদেশ সম্পর্কে যা প্রচারণা করা হচ্ছে এইটা যে অতিরঞ্জিত, এবং তাতেও যে কেউ বুঝতে পারেন। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই ধরনের প্রচার করে পশ্চিমা দেশে মানে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের এই অভ্যুত্থান সম্পর্কে, মানে জনগণের আকাঙ্ক্ষা, একটা অন্তর্বর্তী সরকার, তাদের সম্পর্কে যতভাবে একটা মানে পুরোপুরি ভুল ধারণা কিংবা নেতিবাচক ধারণা তৈরি করা যায়, এবং সেইটা যদি করা সম্ভব হয়, তখন এক ধরনের তাদের জন্য রিলেটিভ, অপেক্ষাকৃত কিংবা আপেক্ষিক এখানে সুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হবে। সেইটা তাদের উদ্দেশ্য, এবং সেটা তারা করছেন। আর এই ক্ষেত্রে বাংলাদেশেরও জায়গাটা ভাবা যায় যে যত রকম মিসইনফরমেশন, ডিসইনফরমেশন তৈরি হচ্ছে, সেটা আমরা কিভাবে মোকাবেলা করব। কারণ বাংলাদেশে যা ঘটছে না সেটা প্রচার হচ্ছে। দেখা যাচ্ছে যে কি বলে, ওই বর্ধমানের কোন এক মন্দিরের চিত্র দিয়ে সেখানে দিচ্ছে, তাদের রিপাবলিক টিভি আছে, সেখানে নানা কিছু হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এবং এগুলো এক ধরনের টেলিভিশন যুদ্ধের মতো, টেলিভিশন যুদ্ধ দেবেন সেরকম না। না, বিষয়টা হচ্ছে যে ধরুন ইউটিউবে তো কিংবা সোশ্যাল মিডিয়াতে একটা হচ্ছেই, কিন্তু যেগুলোকে আমরা ন্যাশনাল টেলিভিশন হিসেবে দেখি, সেই সমস্ত টেলিভিশনেও একেবারে টোটাল ফেক নিউজ, টোটাল একটা ফেক বক্তব্য প্রচার করা হচ্ছে। তো এইটা বিনা কোনো রকম ভাবে হচ্ছে, মানে এটা তো শুধু এই যে দুই তরফ থেকে একটা ঘটনা ঘটছে, আপনি বলছেন যে আমাদের দুই তরফ থেকে কোথায় ঘটছে, বাংলাদেশ থেকে কি? না না না, আমি বলছি ওদের যে জায়গাটাতে ঘটছে টেলিভিশনগুলোতে, এবং এইখানে আপনি বলছেন যে এখানে কিছুই ঘটছে না, যা ওরা হচ্ছে নেতিবাচক ভাবে সেটা প্রচার করছে, অনেক কিছু আছে না, যেমন ধরুন ঘটছে, আমি আবার ঘটার ঘটনায় আসছি। হ্যাঁ, একটু না একটু ঘটছে, ঘটনাটাও কে করছে? হ্যাঁ, যেমন চট্টগ্রামে যেটা ঘটলো, একটা আমরা দেখলাম খুবই পরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়কে উস্কে দেওয়ার চেষ্টা করা হলো, যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে। ওই ছবিগুলো ডোনাল্ড ট্রাম্পের উপরে ছবির উপরে হামলার যেমন ছবি ওনারা লিঙ্কে পাঠিয়ে দিতেন, এই ছবিগুলো লিঙ্কে পাঠানো হতো, এবং সেটা নানান রকম চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টাগুলো যতই জনগণ মানে প্রত্যাখ্যান করছে, তারপরও দেখা যাচ্ছে সংগঠিতভাবে এই ধরনের চেষ্টা করা হচ্ছে। ফলে আপনি কনক্লুশন টানতে পারেন, কিংবা এই ধরনের অনুমান করা খুব বড় ভুল হবে না যে এই 5ই আগস্ট পরবর্তী যত ধরনের ঘটনা, মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, কিংবা মাজারে হামলা হচ্ছে, নানান পাহাড়ে হামলা হয়েছে, সবগুলো ঘটনা একই রকম নয়। কিন্তু এই সব ঘটনা, বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনাটা যেহেতু পশ্চিমা দেশে এটা বড় আকারে তার একটা প্রভাব আছে, সেইটা ঘটানোর জন্য কারা তাহলে কাজ করতে হবে, হু বেনিফিটস, এই প্রশ্ন করতে হবে। এই বেনিফিটসের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পতিত আওয়ামী লীগ সরকার, তাদের যে দোসররা সেখানে একটা বড় ভূমিকা রাখছে। ঠিক যেমন আমরা দেখলাম চট্টগ্রামে আওয়ামী যুবলীগের লোকেরা ইসকনের ব্যানারে ঢুকে ওইরকম একটা হত্যা করলো, যাতে ইসকন মানে হিন্দু সম্প্রদায়, মানে সবাই যাতে হিন্দু সম্প্রদায়ের উপরে মুসলমানরা ক্ষেপে হামলা করে, এবং তখন এটাকে প্রচার করা যায়। ফলে এইরকম জায়গাটা খুব, আমরা সেটাই বলছি যে যেসব ঘটনা ঘটছে তার ভুল বার্তা ঘটছে না তা না, আমি সেটাই আপনাকে বলতে চাইছি, কারা ঘটাচ্ছে, এবং সেটা একটা ভুল ব্যাখ্যা বার্তা চলে যাচ্ছে সেখানে, ফলে সংকটটা আরো ঘনীভূত হচ্ছে। ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আমাদের সাথে আছেন, সহপরিবার কল্যাণ সম্পাদক, বিএনপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জুনায়েদ সাকি যেটা বলছিলেন যে হ্যাঁ, যা ঘটছে তার ভুল ব্যাখ্যাগুলোই আমরা ওইখানে দেখছি, এবং সেখান থেকে এই কারণে এই দেশের প্রতি একটা তিক্ততা সেই দেশের মানুষের তৈরি হচ্ছে, সরকারের তৈরি হচ্ছে।
যেমন পতাকা, তাদের পতাকা, আমরা হলের সামনে পা মারিয়ে চলে যাব, এই আইডিয়া কেউ না কেউ করেছে। আমাদের সরকারের উচিত ছিল তাকে ধরে নিয়ে আসা, কারা করেছে। তাহলে সেটা একটা ভালো মেসেজ যেত, কারণ আমরা জাতিগতভাবে কারোর পতাকায় অসম্মানিত করতে পারি না। যদি হতো তাহলে বোঝা যেত যে আমাদের এটা একটা পজিটিভ জায়গা আছে, আমরা কাউকে অসম্মানিত করতে চাই না। এমনভাবে প্রত্যেকটা ঘটনারই সঠিক ব্যাখ্যাটা তাদের কাছে পৌঁছানোটাও আমাদের দায়িত্বের জায়গা ছিল, কিন্তু আমরা সেটা কোনো কারণে হয়তো ব্যর্থ হয়েছি। দুই দেশের মধ্যে যে মুখোমুখি অবস্থান আপনি দেখতে পাচ্ছেন, আপনার মনে হয় যে এটা আসলে কোনো কারণে কমে ঠান্ডা জায়গায় যাওয়ার কথা, নাকি এটা আরও বাড়তে থাকবে? আমি যেটা মনে করি, আসলে আমাদের এই দুই দেশের মধ্যে সম্পর্কটিকে আসলে আগেও খুব ভালো ছিল। কারণ ভারত একটা আজ্ঞাবহ সরকারকে দিয়ে 15 বছর, 16 বছর, 17 বছর কাজ করেছে। প্রতিবেশীর সাথে যে সুসম্পর্কটা থাকে বলে আমরা দেখেছি বিভিন্ন দেশের সাথে। আসলে কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা এরকম সুসম্পর্ক ছিল স্বাধীনতার পরে? আমি মনে করি না। ভারত একটা বড় দেশ, 144 কোটি মানুষের দেশ। বাংলাদেশ একটা ছোট্ট দেশ এবং চারদিকে ভারত ঘিরে আছে। এখন ভারত মনে করছে যে আমি যা বলবো, আমি যা চাবো, সেটাই বাংলাদেশকে করতে হবে। এখানে তো উইন উইন সিচুয়েশন নাই। ভারতের মতো আধিপত্য বিস্তার করছে, তাদের ইচ্ছাটাকে বাস্তবায়ন করছে, এবং যখন তাদের ইচ্ছাটা বাস্তবায়ন হচ্ছে না তখন বিভিন্ন রকম তাকে মেকানিজম করতেছে, এবং তাদের সাইড থেকে তারা যেটা স্টেটমেন্ট দিচ্ছে, যেসব চাপে দেওয়া হচ্ছে, এখন মনে করে যে বাংলাদেশের মতো দেশ এসব কী করতে পারবে। তারা তাদের অনেক ছোটোখাটো নেতারা তো হুমকি দিচ্ছে যে বাংলাদেশ এইভাবে চলতে পারবে না, আমাদের কথা শুনতে হবে, আমরা যা বলি সেটা ছাড়া বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না। বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু বাজারে চালু আছে। কিন্তু আমরা যেটা মনে করি যে অবশ্যই যদি প্রতিবেশী দেশ আচরণ ভারতকে মানতে হয়, দু দেশের মধ্যে অনেক সময় ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু এইটা দিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা মেরামত করা যাবে না, এটা আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশের জায়গা থেকে আলোচনা প্রেক্ষাপট তৈরি করেছে, যেটুকু করেছে। বাংলাদেশের একটা 90% উপরে লোক মুসলমান, তাদের একটা ইমোশনাল ব্যাপার থাকতে পারে। তারা কোথাও বিক্ষোভ করবে, আজকে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে, আগামীকালও কিছু কিছু সংগঠন, কিছু কিছু দল করবে। এটা একটা ইমোশন সেন্টিমেন্টের ব্যাপার। কিন্তু এমন কিছু তো হয় নাই যেটা নিয়ে ভারত অনেক উদ্গ্রীব হয়ে আছে, ভারত অনেক উৎকণ্ঠার মধ্যে আছে, এরকম কিছু হয় না। আমি মনে করি আলোচনার দোয়া খোয়া আছে, এবং আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থাশীল। আমি নিশ্চিত যে বাংলাদেশ এই ব্যাপারে যা প্রতিবেশী দেশ হিসেবে করণীয় সেটা বাংলাদেশ সেই ভূমিকা নেবে, এবং ভারতকে এগিয়ে আসতে হবে। ভারত যদি মনে করে যে আমরা বড় দেশ, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের সব কথা আমাদের শুনতে হবে না, তাহলে তো সলিউশনটা হবে না। তাকেও এগিয়ে আসতে হবে প্রতিবেশী দেশ হিসাবে, তার কাছ থেকে আমরা সহমন আশা করি। আজকে প্রণব ভার্মা যা বলেছেন তাতে কি আসলে আস্থা পাওয়া যাচ্ছে? তিনি বলেছেন একটা বিষয় ছাড়া আমাদের সম্পর্ক হচ্ছে বহুমাত্রিক, বহু বিষয় নিয়ে আমাদের সম্পর্ক। একটা বিষয় কোনটি সেটি কিন্তু তিনি করেননি। সেটি কি শেখ হাসিনা বিষয়? সেটি কি আসলে আমাদের এখানে নাক গলানোর বিষয়, নাকি আসলে কি? তিনি বলেছেন বহুপাক্ষিক আমাদের সম্পর্ক, কাজে এই সম্পর্ক স্থিতিশীল জায়গায় থাকুক, তারা এটা চায় এবং সামনেও সেটা তারা চাবে। তার যে কথাটা, সেটা কি আমাদের মধ্যে কোনো আস্থা আসলে আনলো কিনা শেষ পর্যন্ত? শুনেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণব ভার্মা যেটা বলেছেন, ধরেন উনি তো ওই দেশে প্রতিনিধিত্ব করে, তো ওনাকে যে স্টেটমেন্ট দিতে বলা হয়েছে, যে কথা বলতে বলা হয়েছে, উনি সেটা বলেছে। এইটা দিয়ে আমাদের খুব কিছু ভাবা প্রয়োজন নাই। আমরা আশা করি উনি ওনার স্টেটমেন্ট দিয়ে চলে গেছে, এবং বাংলাদেশে মানুষ সেটা দেখেছে। অতএব উনি সুন্দর সুন্দর কথা বলবে, এটাই আমরা আশা করি, এবং সেই কাজই করে গেছে। আমি মনে করি যে উনি যেহেতু তার একটা স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল, উনি দিয়েছে। আমি আশাবাদী যে যেটুক হয়েছে, এটা যে খুব একদম এক্সট্রিম কিছু হয়েছে যে এটা কোনো সলিউশন নাই, তা আমি মনে করি না। এবং আপনি 2-4 দিনের মধ্যে এই বরফ গলতে শুরু করবে, এবং আমি আশা করি যে বাংলাদেশ এটা প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে সুসম্পর্ক চায়, সুসম্পর্ক বজায় আগেও ছিল। এটাকে আমি যে মাত্রায় দেখি কিনা আধিপত্যবাদ হিসাবে যদি ট্রিট করি, কিংবা সুসম্পর্ক হিসেবে যেভাবে ট্রিট করুক, আমি বিশ্বাস করি যে আমাদের নিজেদের ভালোর জন্য, সুষ্ঠু গণতন্ত্রের জন্য ভারতের প্রতিবেশী দেশ হিসেবে আমাদের একটা সুসম্পর্ক রাখা প্রয়োজন। সেটা বাংলাদেশ রাখবে। বাংলাদেশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা 2-4 দিনের মধ্যে ব্যাপারটা খোলা। নিশ্চয়ই আমরা সেটা চাচ্ছি যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দ্রুতই আসলে সমাধান হোক, কারণ বিধানসভার পর আজকে লোকসভাতেও আমাদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেইখানে পশ্চিমবঙ্গের নেতারা বলেছেন যে এখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে বলতে। এই রকম হাস্যকর কথা আসলে আমাদের দেশ সম্পর্কে কেউ বলছে, সেই প্রতিবাদও নিশ্চয়ই আমরা একই সাথে চাই। কিন্তু এর
বাইরে যা কিছু আমরা আনুষ্ঠানিকভাবে করতে চাই না কেন, প্রধান উপদেষ্টা বলেছেন এই জন্য তারা একটা ঐক্যমত্য তৈরি করতে চান, জাতীয় ঐক্যমত্য। আগামীকাল থেকে সেই কথোপকথন শুরু হবে। কি থাকবে তাতে বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই রাজকাহনে আছেন, আমরা আলোচনাতে আছি। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্যের মধ্যে তিনি কি চাইতে পারেন এবং রাজনৈতিক দলগুলো কি চায়। আমাদের সাথে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শুরুতে প্রশ্নটা যদিও করেছিলাম, আপনি ভালো করেছেন যে পুরো ব্যাপারটা আমরা আসলে সামনে আগে আলোচনা করে নিলাম। জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা, কি মনে হয় আপনারা, আর আপনারা কি সেখানে পরামর্শ দিতে যাবেন? জি, অবশ্যই একটা জাতীয় সরকার করতে হবে আমি মনে করি কমপ্লিটলি এই সময়। জাতীয় ঐক্য মানে আমরা কোনো মতে আমরা একমত হতে পারি, এই পরিস্থিতি চলতে পারে, আর সরকার গঠন কিন্তু আলাদা দুইটা জিনিস, কি নাকি একই? আপনি ঐক্যমতের আলোচনা করলেন, ডিসকাশন করলেন, বা ডিসিশন মেকার যারা থাকলো তারা ঐক্যমতে বিশ্বাস করলো না, এটা রিফ্লেক্ট হবে না। পার্টিসিপেশন লাগবে, ওনারশিপ লাগবে। আমরা এই সরকারের কাছে চমক আশা করেছিলাম। ডক্টর ইউনূস যেভাবে করে গ্রামীণ ব্যাংক করেছেন, যেভাবে সোশ্যাল বিজনেস করেছেন, যেভাবে গ্লোবালি উনি পৃথিবীতে অর্থনীতিতে কন্ট্রিবিউট রেখেছেন, আমরা ভেবেছিলাম তার হ্যান্ডসটা সহ তিনি এটা করতে পারবেন। তার অ্যাডভাইজার, তার হ্যান্ডসটা মিলে আমি মনে করি 100 দিনে আশারূপ সফলতা এই সরকার দেখাতে পারেনি। আমেরিকা থেকে অনেক বিজনেস বেনিফিট আমাদের আসার কথা ছিল, এখনও আসেনি। মূল কারণ কি? স্ট্যাবিলিটি নাই। যখন স্ট্যাবিলিটি থাকবে না তখন বাকি জিনিসগুলো কখনোই আসবে না। এটা প্যাকেজের প্রথম দরজা হচ্ছে স্ট্যাবিলিটি। এই সরকার স্ট্যাবিলিটি আনতে পারে নাই। এই সরকারের সিচুয়েশনটা হচ্ছে সেই লেভিয়াথানের মতো, দ্য ওয়ার অফ অল অ্যাগেনস্ট অল, সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ। এবং খুব দুঃখজনক আজকে এইমাত্র আমি দেখলাম ইউকে গভর্নমেন্ট একটা ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে একটু আগে, যে বাংলাদেশে যেন ইউকে সিটিজেনরা খুব সাবধানে চলাফেরা করে। তাদের ভাষ্য মতে যে তারা সন্দেহ করছে যে নির্বিচারে সন্ত্রাসী হামলা হতে পারে এবং ইসলামিক মতাদর্শের পরিপন্থী জীবনযাপন যারা করে তাদের উপর অ্যাটাক হতে পারে। তো আমি ইঙ্গিতটা খুবই ভয়াবহ মনে করছি। এবং আবার অ্যালার্টটা খুব অ্যালার্মিং আর কি। দেখুন, বাংলাদেশে যদি এখন ডক্টর ইউনূস ঐক্যমত সৃষ্টি করতে না পারে, অন্তর্ভুক্তি সৃষ্টি করতে না পারে, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আমি বুঝি এটা ভারত আক্রমণ করা লাগবে না, বাংলাদেশে অটোমেটিক্যালি মিনি তালেবান কোথাও তৈরি হবে, কোথাও মিনি কমিউনিস্ট কান্ট্রি তৈরি হবে, কোথাও খেমারুজ হবে, কোথাও হিন্দু রাষ্ট্র হবে, কোথাও মুসলিম রাষ্ট্র হবে, কোথাও ছোট একটা আওয়ামী রাজ্য হবে, কোথাও জামাত রাজ্য হবে। তো সব মিলিয়ে দেশটা খান খান হয়ে যাবে, ওয়ান গভর্নমেন্ট থাকবে না। লিবিয়াতে তাই হয়েছে, সিরিয়াতে তাই হচ্ছে, পৃথিবীর অসংখ্য দেশে তাই হয়েছে। এবং সেসব দেশের ইনিশিয়াল 100 দিনের সিমটম আর আমাদের ইনিশিয়াল 100 দিনের সিস্টেম হুবহু মিলে যাচ্ছে। আমি খুবই শঙ্কিত এই বিষয়টা নিয়ে, এবং আমি মনে করি রিজনাল ডিস্টেবিলিটিও হবে। যখন রিজনাল ডিস্টেবিলিটি হবে তখন ডেফিনেটলি হয় ইন্ডিয়া তার বর্ডার খুলে দেবে, নয় ইন্ডিয়া তার বর্ডার বন্ধ করে দেবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি একটা ঐক্যমত করে জাতীয় সরকার করে ঠিক করে। দেখুন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে কিন্তু সকল দল একমত হয়েছে। এখনো বাংলাদেশের সকল দল, হ্যাঁ তাদের সকল দল এখনো বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের বিষয়ে তাদের মোটামুটি রাজনৈতিক সব এক আছে। আমরা কিন্তু এখন পর্যন্ত ভারতকে কিভাবে হ্যান্ডেল করব। আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন, শুধু এই উত্তরটা নিয়ে আমি জোনাল স্যারের কাছে যাব। শেখ হাসিনাকে রাখার বিষয়ে তারা সবাই ঐক্যমত্যে পৌঁছেছিল, জাতীয় ঐক্যমত্য কিন্তু সেটাকেও বলে, ঠিক আছে, কারণ তারা একটা সিদ্ধান্তে গিয়েছিলেন। এই কারণে তাদের কিন্তু জাতীয় সরকার গঠন করতে হয় নাই। এখন আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে করে ঐক্যমত নিতে পারি, এই কারণে জাতীয় সরকার গঠন করাটা জরুরি কিনা? না, জাতীয় সরকার গঠন করা এই কারণে প্রয়োজন, পলিটিক্যাল দলগুলোকে এই সরকারকে ওন করতে হবে। আচ্ছা, আপনি বলবেন ওন না করে ডিজোন করে তাহলে এই মতাদর্শ বা ঐক্যটা সফল হবে না, এবং এই ঐক্যমতটা বাস্তবায়নের দায়িত্বের একটা অংশ পলিটিক্যাল পার্টিগুলোকে দিতে হবে। জুনায়েদ স্যার, কি আপনি তাই মনে করেন কিনা? না, দেখুন, পরিস্থিতি যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছে, ধরুন এখন ভারতের মিডিয়াকে আমরা একটা রোল প্লে করতে দেখতাম, এবং শেখ হাসিনা তার ব্যাপারে ভারতের রাজনৈতিক দলগুলোর যে অবস্থান আমরা দেখেছি, সরকারের যে অবস্থান দেখেছি, এবং তাদের যে আপসেট অবস্থাটা দেখেছি, সেটা থেকে বোঝা গেছে যে তারা এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইতেই সময় নিতে হচ্ছে তাদের। কিন্তু খাপ খাওয়ানোর চাইতে বরং এটাকে নানাভাবে মেলাইন করা, মানে এটাকে কালিমালিপ্ত করাটাই ভারতীয় মিডিয়ার যেভাবে একটা উঠে পড়ে লাগা অবস্থা, তা থেকে সরকারের একটা প্রচ্ছন্ন যে প্রশ্রয় এর পেছনে আছে সেটা পরিষ্কার। এখন ধরেন আজকে পর্যন্ত এসে মমতা ব্যানার্জি যখন বলেন যে বাংলাদেশে জাতিসংঘের বাহিনী পাঠাতে হবে, কিংবা মানে কলকাতা ত্রিপুরায় আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন যেখানে ওখানে আক্রান্ত হয়, তখন পরিষ্কার যে এটা আসলে
তারা এটাকে আরও এক্সটেন্ড করতে চাচ্ছেন। ভারতের হাই কমিশনার বলেছেন যে এটা ছাড়াও আমাদের অনেক রিলেশন আছে, তো এটা খারাপ হলে বাকিগুলো যে সব বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না, কিন্তু এটা চলতে থাকবে বলে এটা যে একেবারে ইমিডিয়েটলি বন্ধ করার কোনো তাগিদ তিনি দিয়েছেন সেটা আমরা এখনো বুঝতে পারছি না। বাংলাদেশের দিক থেকে আমি মনে করি অ্যাটিটিউড খুব পরিষ্কার যে এই রকম অধীনতার সম্পর্কে আমরা থাকছি না, একদম স্পষ্ট, কিন্তু আমরা সুসম্পর্কে বজায় রাখতে চাচ্ছি। এবং সেইটার ক্ষেত্রে বাংলাদেশের অ্যাটিটিউডের মধ্যে আমি কোনো ইয়ে দেখি না। এখন কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটতে পারে। আপনি পতাকার প্রশ্ন তুলেছেন, অনেক জায়গায় অনেক কিছু তুলেছেন। এখন এখানে তো বহু মত আছে, বহু রাজনৈতিক চিন্তা আছে, কেউ কেউ নানা ধরনের কাজ করে সেটা অ্যাটেনশন ড্র করার নানান রকম পথের জায়গাটা করছেন। বাংলাদেশের জনগণের, ভারতের জনগণের প্রতি এবং ভারতের মানে রাষ্ট্র হিসেবে তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার যে সিম্বল, সেটার সাথে ভারত আমাদের কোনো বিরোধ নাই। বিরোধটা হচ্ছে ভারত রাষ্ট্র যখন আমার উপরে আধিপত্য বিস্তার করতে চায়, আমার অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করতে চায়। এখন সেটা মোকাবেলার পথ কি? মোকাবেলার পথ আমি মনে করি যে একটা দেশের যখন রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা সকলকে ঐক্যবদ্ধ রাখতে পারে, মানে জাতীয় ঐক্য মানে হচ্ছে ওইটাই। জাতীয় ঐক্য মানে হচ্ছে যে এই আমাদের রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, যেটা মানে অর্থাৎ দেশের সামগ্রিক স্বার্থ অপর রাষ্ট্রের নিরিখে, রাষ্ট্র অন্য রাষ্ট্রের নিরিখে যখন তার স্বার্থ বিবেচনা করে, সেখানে আমরা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে পারছি, তার প্রতিনিধিদের ঐক্যবদ্ধ করতে পারছি। তো জনগণ তো রাজনৈতিক দল নানা পক্ষের মধ্যে হয়। আর বাংলাদেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যে এইখানে জনগণকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে যে রাষ্ট্রটাই একটা দলের হয়ে ওঠে, সে রাজনৈতিক ব্যবস্থা থেকে বাকি সবাইকে বাইরে ঠেলে দেয় এবং তখন সে অন্য দেশের কৃপা নিয়ে, অনুগ্রহ নিয়ে ক্ষমতাটা রক্ষা করতে চায়। এটাই আমাদের সেন্স, মানে শুরু থেকেই আমরা এই অভিজ্ঞতার মধ্যে কোনো না কোনো ফর্মে গিয়েছি। এখন সেই জায়গা থেকে বাংলাদেশের আমাদের বারবার কথা ছিল যে আমাদের একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেটা অংশীদারিত্ব সবাই বোধ করে এবং সেইখানে একটা আমাদের ঐক্যের জায়গাটা করতে হবে। মানে যেটা সাবির হায়দার পাটোয়ারি বলছেন সেটাই, যে আপনি যদি রাজনৈতিক অংশীদারিত্ব চান তার মানে একটা সরকারে আপনার অংশ থাকতে হবে, নইলে নট নেসেসারিলি। মানে এটা অংশীদারিত্ব বলতে আপনি এটা বোঝায় না যে সরকারের অংশীদারিত্ব, তাহলে রাষ্ট্রের অংশীদারিত্ব বলতে যে একটা রাজনৈতিক ব্যবস্থা আছে যেখানে আমি মনে করি যে এইটাতে জনগণেরকে জয় করে আমিও ক্ষমতায় যেতে পারি। আচ্ছা, তার একটা পদ্ধতি আছে। তার মানে আমি যখন হেরে গেলাম সেটাকে আমি গ্রহণ করি যে না ঠিক আছে, আমি এবার জনগণের সমর্থন পাইনি তাই আমি হেরে গেছি, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে আমি এক জায়গায় আছি। এখন ধরুন কংগ্রেস হেরে গেছে, কিন্তু সে তো ভারত রাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট, ভারত রাষ্ট্র যেভাবে ঠিক করছে সেটা তো সে কংগ্রেস সেখানে সরকারের সাথে এক জায়গায় একটা কমন সিদ্ধান্ত পাচ্ছে। তার মানে এই না যে পররাষ্ট্রনীতি নিয়ে কোনো নিশ্চয়ই না, কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে স্বার্থটা না তৈরি করতে আমরা পারিনি, আমাদের দেশকে বিভাজিত করা হয়েছে, বিভাজনের এখনো চেষ্টা চলছে। এবং এই যে ভারতের এই হোল তৎপরতাটা, মানে ভারতের মিডিয়া বলেন, ভারতের একাংশ বলেন, রাষ্ট্র সরকার ইত্যাদি সবকিছু যাদেরই রোল আছে, সম্মিলিত রোলটা কি, মমতা ব্যানার্জির বক্তব্য, এটা যে জায়গায় আসছে তাতে বাংলাদেশে একটা তুমুল, মানে যাকে বলে এটাকে একটা মৌলবাদী রাষ্ট্র বানায়া ছাড়ার মনে হচ্ছে একটা প্রকল্প নিয়ে তারা এখানে আসছে, অথবা দেশগুলোকে বিভাজিত করে এটাকে কোনোভাবে দুর্বল করে দেওয়ার একটা তুমুল চেষ্টা নিয়ে তারা এসছে। সেইখানে আমি মনে করি যে সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজন, দেশের রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি সবাইকে নিয়ে আরো এখন যেমন তারা আলাদা আলাদা করে বসছেন, জাতীয় ঐক্যমত্যের জায়গাতেও তাদের পৌঁছানো দরকার। আমরা ঐক্যবদ্ধ আছি, এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে, নিশ্চয়ই আপনারা যেটা বলছেন সেটা শেষ পর্যন্ত হবে। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনার কি মনে হয় আসলে যে এই ঐক্যমত্য এই পরিস্থিতিতে জাতীয় সরকার গঠন ছাড়া সম্ভব হবে কিনা? দেখেন, এই ব্যাপারটা তো এখনো স্পষ্ট না, কিন্তু অনেকে মনে করছেন যে জাতীয় সরকার করা দরকার, অনেকে মনে করছেন যে না, আমরা যদি দেশপ্রেম, স্বাধীনতা এবং এইসব পোস্টে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, পুরা জাতি কিন্তু এই সরকারের উপর আস্থা রেখেছে এবং তারা মনে করেছে এদের পক্ষে সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং ক্ষমতা একটি দল ক্ষমতা অধিষ্ঠিত হবে, এটাও সুন্দরভাবে হবে। কিন্তু এখন একটা ব্যাপার নিয়ে ধরেন, যে আত্মবিশ্বাস নিয়ে এই 18 কোটি মানুষ তাকিয়ে আছে,
তারা কিন্তু দেখেন কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো কিছু ভুলও করেছে। আপনি যখনই আপনাদের উপদেষ্টা করেছেন সেখানে কিন্তু ছোটোখাটো কিছু ভুল হয়ে গেছে। এখন আপনি এই যে জাতীয় সরকার করতে যাবেন সেখানে আপনার ভুল মানতে হবে না, সেটা নিশ্চয়তা কি? আর জাতীয় সরকার কি আসলে এই দেশে 18 কোটি মানুষ কি এটি চাচ্ছে যে আপনি জাতীয় সরকার করেন? সেটা কিন্তু আমি মনে করছি না। আমি মনে করছি যে আপনি যা করেন, সংস্কার করেন, জাতীয় সরকার করেন, কিন্তু আপনার একটা আসল টার্গেট থাকা দরকার মিনিমাম, যে আপনি নির্বাচনটা কবে করবেন। সেই ব্যাপারে কিন্তু তারা স্পষ্ট করে কিছু বলছে না। কবে আপনি ইচ্ছা মতো দেন। বিএনপি কিন্তু একবারও বলে নাই যে এই মাসের মধ্যে, এই বছরের মধ্যে, এই তারিখের মধ্যে নির্বাচনটা ক্লিয়ার কাট করতে হবে, তার বলে নাই। আমরা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটা যৌক্তিক সময় নির্বাচনে রোডম্যাপ আপনারা ঘোষণা করেন, তারপর সরকার যা যা সংস্কার করতে চায়, যা যা করতে চায় সব কিছুর মধ্যে আছে। আমরা এখনও চাচ্ছি যদি সবাই মনে করে পলিটিক্যাল পার্টির সাথে আগামীকাল থেকে আলোচনা শুরু হচ্ছে, ম্যাক্সিমাম পার্টি যদি কনসার্ন দেয় যে ঠিক আছে জাতীয় সরকার হলে হতে পারে, কিন্তু জাতীয় সরকার সাথে যদি ব্যাপার হয় যে নির্বাচনটা আরও পিছিয়ে যাবে 2 বছর 3 বছর, কিন্তু সেটা কি ভালো হবে? আজকে স্ট্যাবিলিটি নাই দেখে যে সমস্যাগুলো হচ্ছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে কিন্তু অনেক সমস্যা হতো না, এটা আমি মনে করি। তো সেই কাজটাও কিন্তু আমাদের দ্রুত করা দরকার, একটা যৌক্তিক সময় করা দরকার। তো সেইটা নিয়ে কিন্তু জাতি একটা উৎকণ্ঠার মধ্যে আছে, সেইটা কিন্তু এই সরকার খোলাসা করা দরকার। আপনি জাতীয় সরকার করেন, কিন্তু আপনি ওই জায়গাটা হাইড করে আপনি আপনার কাজগুলো করে যাচ্ছেন, আসল জায়গায় কোনো টাচ করছেন না, যেটা আপনার অন্যতম দায়িত্ব, যে কবে নির্বাচন করবেন, কবে একটি সরকার অধিষ্ঠিত হবে, এই দেশে স্ট্যাবিলিটি আসবে, আপনি সংস্কার করেন। এটা চলমান প্রক্রিয়া, এটার জন্য একটু নির্দিষ্ট 3 বছর পরে নির্বাচন হবে, এর আগে সব সংস্কারগুলো হবে, এরকম ম্যান্ডেটরি কথা বলা প্রয়োজন নাই। আমরা আশা করছি যে এটা যৌক্তিক সময় নির্বাচন হবে এবং দেশের প্রয়োজন যা যা করে থাকে আপনি করেন। কিন্তু আসলেও যদি যৌক্তিক সময় বা তাৎক্ষণিক নির্বাচন বা দ্রুততম বা দ্রুত নির্বাচন, যে কোনো নির্বাচনের ক্ষেত্রে দেশটা যে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে হবে, সেই সময়টা আসলে কারা দিবে এবং সেই স্থিতিশীল অবস্থায় আনার ক্ষেত্রে কারা সহায়তা করবে? বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য। শামীম হায়দার পাটোয়ারি, আমরা আসলে এখন কোন দিকে হাঁটলে এই সংকট কিছুটা স্তীমিত করতে পারি? খোলা মনে আলোচনা করতে হবে এবং ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর একটা আলোচনা হলে আমার ধারণা অনেক সমস্যার সমাধান হতে পারত। দেখুন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ তার আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের মতো করে হ্যান্ডেল করবে, ইন্ডিয়া তার আভ্যন্তরীণ বিষয় করবে। কিন্তু সম্পর্ক তিক্ত থাকলে যেটা হবে, ভিসা বন্ধ থাকবে, বর্ডার বন্ধ থাকবে, এটার ইম্প্যাক্ট অর্থনৈতিক বাংলাদেশের উপর পড়ে যাবে। তো ভারতের তো 50 বছরে বাংলাদেশকে কখনো শূন্য পাঠায়নি ভারত কখনো, কিন্তু অন্য মিজারগুলো যেগুলো আছে সেই মিজারগুলো বাংলাদেশের জন্য ক্ষতি নিয়ে আসবে। এখন সেটার জন্য আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌম কখনোই কম্প্রোমাইজ করব না, কিন্তু এগুলো বড় বড় বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। 3 জিনিস বলে দিচ্ছি। একটা হচ্ছে চিন্ময় দাশগুপ্ত ব্রহ্মচারী, ওনার জামিন আজকে হলো না, ওনার লয়ার ছিল না, আমি রিয়েল কারণ জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া এক্সপোজার হয়েছে যে ভয়ে তার লয়ার দাঁড়াতে পারছে না এবং তাকে আরও 1 মাস মনে হচ্ছে জেলে থাকতে হবে। এটা জামিন দিয়ে দেওয়া উচিত ছিল। এটা দিলে ভারতেও বাংলাদেশের বন্ধু আছে যারা বাংলাদেশের পক্ষে কাজ করে, এবং জুলাই এবং আগস্ট বিপ্লবে ভারতের মিডিয়া অসাধারণ ছাত্রদের পক্ষে কাজ করেছে। কিন্তু যখন চিন্ময় দাশগুপ্ত ছোট একটি মামলায় আরও 1 মাস জেলে থাকতে হবে, তারা বাংলাদেশের পক্ষে কথা বলবে না, বলতে পারবে না। নন স্টেট অ্যাক্টররা ভারতে চিল্লাচিল্লি করছে, বাংলাদেশেও নন স্টেট অ্যাক্টররাই চিল্লাচিল্লি করছে, কিন্তু ভারতের নন স্টেট অ্যাক্টররা জাতীয় পর্যায়ের ইনফ্লুয়েন্সার না, বা জাতীয় পর্যায়ের তারা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার মতো লোক না। বাংলাদেশের নন অ্যাক্টর যারা চিল্লাচিল্লি করছে তারা কিন্তু উপদেষ্টাদের বন্ধু, উপদেষ্টাদের সাথে আন্দোলন করেছে, উপদেষ্টাদের সাথে হাই হ্যালো সম্পর্ক, প্রধান উপদেষ্টা দেখা করছে। তো বাংলাদেশের এই নন স্টেট অ্যাক্টরের ভার্সনটা অটোমেটিক্যালি বর্তমান সরকারের ভার্সন হয়ে যাচ্ছে। এটা সরকারকে অবশ্যই কন্ট্রোল করা উচিত ছিল। আর 2 জিনিস বলে শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে আবার 7 সিস্টার তছনছের কথা চলে আসছে, এগুলো তো কখনো বাস্তবিক না। আরেকটা কি, বুয়েটে একটা পতাকা, আরেকটা দেশের পতাকা, কেন আমি একে তার উপর দিয়ে পাহাটা? বাঙালি জাতি তো কখনো কাউকে অপমান করেনি, বাঙালি জাতি জেনোসাইড করেনি, বাঙালি জাতি কখনো র্যাভেশ করেনি, রেপ করেনি। আপনি আরেক দেশের পতাকার উপর পা দিয়ে হাঁটবেন কেন? এটা তো বুয়েট কর্তৃপক্ষের তাৎক্ষণিক উচিত ছিল পদক্ষেপ নেওয়া, সরকারের উচিত ছিল, যেগুলো সরকারের উচিত ছিল। নিশ্চয়ই যেগুলো এড়িয়ে যাওয়া সম্ভব সেগুলো আসলে সমাধান করলে। But then again, ত্রিপুরায় এম্বাসিতে অ্যাটাক হওয়া ইজ এ ডাইরেক্ট ভায়োলেশন অফ ভিয়েনা কনভেনশন। এটার জন্য রিপিট না হয় সেটা দেখতে হবে। এই যে এম্বাসি বন্ধ হয়ে গেল, এতেও তো বাংলাদেশেরই
অ্যাক্টিভিটিস এবং কিছুক্ষণ আগেরই খবর সেখানে যে যা প্রবেশাধিকার ঢোকার ক্ষেত্রে অসম্ভব কড়াকড়ি তৈরি করা হয়েছে এবং সেখানে অন অ্যারাইভালে ঢোকার ক্ষেত্রে পাসপোর্টের ক্ষেত্রে অনেক ধরনের জটিল পরিস্থিতি ত্রিপুরা তৈরি হচ্ছে। সবসময় বাংলাদেশের সাথে সবচেয়ে ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, তারাই এখন বাংলাদেশে আচ্ছা, সহ্য করতে আরেকটা পারছে লাইন না। বলে শেষ করে দিচ্ছি, এই পুরো ঘটনায় কিন্তু দুই বাংলার বাঙালিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে একদম, এবং এক বিদ্বেষ তৈরি হচ্ছে অনেক বেশি। জুনায়েদ সাকি, একদম ছোট্ট করে যদি বলতেন যে আপনার কি মনে হয় করণীয়? না দেখুন, এইটা তো একটা মানে এটার করণীয় জায়গার দিক থেকে, বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ উস্কানিমূলক কোনো জায়গা তো আমরা পরিহার করাটা আমাদের দরকার, কারণ আমরা উস্কানি কোনো দিচ্ছি না। আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ আমরা রক্ষা করতে চাইছি এবং তার ভিত্তিতে আমরা সম্পর্কে যেতে চাচ্ছি। সুতরাং সেই দিক থেকে উস্কানিটা আসলে ওই দিক থেকেই আসছে এবং এটা বিজেপি রাজনৈতিক দলটির একটা মানে অভ্যন্তরীণ স্বার্থের একটা মানে কি বলতে হবে উপচে পড়া জিনিস হিসেবে দেখতে পারেন। কারণ বিজেপি এখানে একটা যত বেশি বাংলাদেশের মুসলিম জনসংখ্যার দেশ, অতএব এটা আসলে একটা ইসলামিক দেশ হয়ে যাচ্ছে এরকম একটা ব্র্যান্ডিং করতে পারলে এটা বিজেপির ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অনেক সুবিধা হয়। সেই মাইলেজের জন্য অনেক রকম তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যেটা পশ্চিমবঙ্গে ধরেন শুভেন্দু কি বলে, তাহলে উস্কানি ছাড়া আর কি আরেকটা লাইন আছে কিনা তা আমি দেখছি। ইউকে অ্যালার্ট, এটা আমার মনে হয় যে আমরা পশ্চিমা দেশগুলোর কাছে আরো এটা আহ্বান করতে পারি, আমাদের সরকারকে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে হবে। একদিকে তো ভারতের কিংবা সকলের সাথে আলোচনার পাশাপাশি এই যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন যেটা সেগুলোর ব্যাপারে পরিষ্কার হওয়াটা এবং বাংলাদেশের সকল নাগরিকের, সেটা ধর্মীয় জাতিগত সবাইকে মানতে হবে, সবাই না, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনার কাছে কি 2 লাইন চাই, বাকিদের কাছে সেটা টাইম চলে গেছে। না, আমার কাছে সময় নাই, আর 30 সেকেন্ড আছে। আমি মনে করি যে দ্রুত এটা সমাধান করার জন্য যাতে উস্কানি এখান থেকে না আসে, একটা জিনিস কি আমি দেখতেছি গ্রামেগঞ্জে কিন্তু অনেক ওয়াজ মাহফিল হচ্ছে এবং হুজুরা কিন্তু এই হিন্দুবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কিন্তু ওপেনলি কথাবার্তা অলরেডি বলা শুরু করে দিচ্ছে। আর এটা যদি আরও কিছুদিন চলতে থাকে এটা কিন্তু নতুন একটা ইমোশন সেন্টিমেন্ট কিন্তু তৈরি হবে মুসলমানদের মধ্যে এবং দেখবেন যে সব কথাবার্তা কিন্তু ভারতের বিরুদ্ধে হচ্ছে। অতএব এই রাষ্ট্রের পক্ষ থেকে যদি এখনই উদ্যোগ নিয়ে 2-4 দিনের মধ্যে এটা যদি বরফ গলা না শুরু হয় তাহলে কিন্তু এই দেশটা এমন একটা সেন্টিমেন্ট হয়ে যাবে যেটা এই সরকারের পক্ষে কন্ট্রোল করা খুব কঠিন হবে। একদম, ওইটার জায়গায় আমরা আরেকদিন পড়বো নির্বাচনের জায়গায়। অনেক ধন্যবাদ রাজকারে থাকার জন্য।